প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় পত্রের আজকে আমাদের আলোচ্য বিষয় সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের তুলনামূলক আলোচনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে মোহাম্মদ ঘুরি এবং সুলতান মাহমুদ সম্পর্কে জেনেছি। তাদের দুজনের ভারত অভিযান সম্পর্কে একটি ধারণা লাভ করেছি। তাদের দুজনের ভারত অভিযানের প্রকৃতি এবং অন্যান্য বিষয় নিয়ে আমরা একটি তুলনামূলক আলোচনা করব এবং তাদের দুজনের অবদান সম্পর্কেও আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের আজকের এই ক্লাসটিতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন মিয়া, প্রভাষক, ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি আইনউদ্দিন কলেজ, ফরিদপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়কে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি। সুলতান মাহমুদ এবং মোহাম্মদ ঘুরির সামরিক ও অবস্থানগত সুবিধা, অভিযানের উদ্দেশ্য ও প্রকৃতি, তাদের দুজনের রাজনৈতিক ক্ষমতা এবং সমরবিদ হিসেবে যে পরিচয় সেটা তুলে ধরব। ইতিহাসে দুজনের অবস্থান, ইতিহাসকে কাকে কীভাবে স্মরণ করেছে এবং দুজনের শিল্পে সাহিত্য অবদান নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসের শুরুতেই আমরা একটি বিষয় বলে নেই। সুলতান মাহমুদ এবং মইজউদ্দিন মোহাম্মদ বিন শ্যাম বা মোহাম্মদ ঘুরি দুজনেই কিন্তু গজনি থেকে আক্রমণের সূচনা করেছিলেন। তবে এখানে একটি বিষয় বলে রাখা প্রয়োজন যে সুলতান মাহমুদ ছিলেন গজনির অধিপতি, অন্যদিকে মোহাম্মদ ঘুরি ছিলেন গিয়াসউদ্দিনের অধীনে গজনির একজন শাসনকর্তা, অর্থাৎ প্রাদেশিক শাসনকর্তা বলতে যেটা বোঝায়। সুতরাং সুলতান মাহমুদ এবং মোহাম্মদ ঘুরির মধ্যে অবস্থানগত একটি পার্থক্য পরিষ্কার। সুলতান মাহমুদ ছিলেন একজন স্বাধীন শাসক এবং মোহাম্মদ ঘুরি ছিলেন একজন প্রদেশের শাসনকর্তা এবং দুজনেই গজনি কেন্দ্রিক শাসন ক্ষমতা পরিচালনা করতেন। দুজনেই সমান সামরিক সুযোগ সুবিধা ভোগ করেন নাই, এটা ইতিহাস স্বীকৃত। সামরিক সুযোগ সুবিধার পার্থক্য ব্যতীত এই দুজনের আক্রমণকারীর অভিযানের উদ্দেশ্য ও প্রকৃতির মধ্যে অনেক মৌলিক পার্থক্য ছিল। অভিযানের যে পার্থক্য, এটা পূর্ববর্তী ক্লাসগুলোতে তোমরা কিছুটা ধারণা পেয়েছো। সুলতান মাহমুদ এবং মোহাম্মদ ঘুরির অভিযানের প্রকৃতি দেখলেই তোমরা সেটি বুঝতে পারবে। কোনো ঐতিহাসিকগণ দাবি করেছেন সুলতান মাহমুদ ভারত অভিযান ছিল সম্পূর্ণ ধর্মান্ধ নীতি দ্বারা পরিচালিত। অন্যদিকে মোহাম্মদ ঘুরি ধর্ম দ্বারা প্রভাবিত হলেও তাকে ধর্মান্ধ বলেননি ঐতিহাসিকগণ। সুতরাং দেখা যাচ্ছে যে ঐতিহাসিকগণ একজনকে ধর্মান্ধ এবং অপরজনকে ধার্মিক বলে পরিচয় দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আমরা দেখেছি সুলতান মাহমুদ ধর্মান্ধ ছিলেন না। তার অভিযানের উদ্দেশ্য সম্পূর্ণ অর্থনৈতিক ছিল। এবং একটি বিষয় পরিষ্কার যে দুজনেই কিন্তু পাঞ্জাবকে নিজেদের দখলে রাখার চেষ্টা করেছেন, কেননা পাঞ্জাবকে বলা হচ্ছে ভারতের প্রবেশদ্বার। এই দুটি ক্ষেত্রে দুজনেরই চমৎকার মিল রয়েছে। পাঞ্জাব অধিকার করেছেন সবার আগে এবং দ্বিতীয় মিল হচ্ছে দুজনেই পাঞ্জাবকে নিজেদের দখলে রেখেছেন। এবং আমরা জানি যে সুলতান মাহমুদ একমাত্র পাঞ্জাব ব্যতীত ভারতের অন্য কোনো অঞ্চলই নিজের সরাসরি দখলে রাখেননি, বরং করদ রাজ্যে পরিণত করেছিলেন। অভিযানের উদ্দেশ্য ও প্রকৃতি সম্পর্কে যদি বলতে যাই তাহলে দেখব সুলতান মাহমুদ ভারতে একবারও পরাজিত হননি, কিন্তু মোহাম্মদ ঘুরি গুজরাট অধিকারের সময় এবং তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের নিকট পরাজিত হয়েছিলেন। কিন্তু সুলতান মাহমুদ 17 বার অভিযানের 16 বারই বিজয়ী হয়েছেন এবং একবার সন্ধি করে ফিরে এসেছিলেন। সুতরাং দেখা যাচ্ছে যে সুলতান মাহমুদ প্রতিবার সফল হয়েছেন, কিন্তু মোহাম্মদ ঘুরি পরাজয়ের তেতোস্বাদ গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন। একটি বিষয় স্পষ্ট যে ভারতে মুসলিম
আধিপত্য স্থাপন করে সাম্রাজ্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে সুলতান মাহমুদ 17 বার ভারত অভিযান করেন নাই। ভারতের যে প্রভূত ধনরত্ন লুণ্ঠন করে গজনি রাজ্যকে সমৃদ্ধশালী করার যে বাসনা নিয়ে তিনি ভারত অগ্রসর হয়েছিলেন, একথা ইতিহাসে স্বীকৃত। অগাধ ধন সম্পদ, ঐশ্বর্যের লোভেই তিনি ভারতে অভিযান পরিচালনা করেছেন এবং একথা স্পষ্ট যে মুহাম্মদ ঘুরি কিন্তু সম্পূর্ণ তার বিপরীত আকাঙ্ক্ষা নিয়েই ভারতে আক্রমণ করেছিলেন। অর্থাৎ তার উদ্দেশ্য ছিল ভারতে একটি শক্তিশালী রাজ্য প্রতিষ্ঠা করা। সুতরাং ভারতে রাজ্য বিস্তার করা ছিল তার মূল উদ্দেশ্য। তবে একথা অনস্বীকার্য যে মুহাম্মদ ঘুরি তার পূর্ববর্তী ভারত অভিযানকারী সুলতান মাহমুদ অপেক্ষা দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন এবং সমরবিদ হিসেবেও তিনি দক্ষ ছিলেন। সুতরাং কে রাজনীতিবিদ আর কে অপেক্ষাকৃত সমরবিদ, এ বিষয়ে একটি প্রশ্ন সামনে চলে আসে। একথা সবাই স্বীকার করবে যে সুলতান মাহমুদের তুলনায় মুহাম্মদ ঘুরি অবশ্যই দক্ষ রাজনীতিবিদ ছিলেন এবং বাকি বিষয়টা কে বেশি সমর দিক থেকে দক্ষ ছিলেন, এখানেও আমরা দেখতে পাবো সুলতান মাহমুদ একবারও পরাজিত হননি। অন্যদিকে মুহাম্মদ ঘুরি 2 বার পরাজিত হয়েছিলেন পৃথ্বীরাজ চৌহানের নিকটে। এদিক থেকে বিবেচনা করলে আমরা বলতে পারি সুলতান মাহমুদ একজন সফল সমরবিদ ছিলেন, কিন্তু মুহাম্মদ ঘুরি কোনো অংশে কম ছিলেন না। সুলতান মাহমুদ আক্রমণ করেছিলেন নির্দিষ্ট একটা অঞ্চলে, যেটা ছিল ধন সম্পদ লুণ্ঠনের উদ্দেশ্যে পরিচালিত। অপরদিকে সুলতান মাহমুদের পরিবর্তে মুহাম্মদ ঘুরি প্রতিবারই আক্রমণ করেছিলেন একটি রাজ্য প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং মুহাম্মদ ঘুরি অপেক্ষাকৃত বিস্তৃত অঞ্চলে অভিযান পরিচালনা করতে প্রয়াস পেয়েছিলেন এবং এ কারণেই তাকে অপেক্ষাকৃত বড় বাহিনীর সম্মুখীন হতে হয়েছিল। এবং আমরা দেখতে পাই তরাইনের প্রথম যুদ্ধে পরাজিত হওয়ার পরই মাত্র 1 বছরের মধ্যে তিনি ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় যুদ্ধে কিন্তু জয়লাভ করে ভারতকে পদানত করতে সক্ষম হয়েছিলেন। তো এই ক্ষেত্রে কে ভালো সমরবিদ ছিলেন, এই ক্ষেত্রে কিন্তু বিষয়টি অমীমাংসিত থেকে যায়। শুধুমাত্র আক্রমণের প্রকৃতি এদিকটাই ছিল না, বরং সময়েরও একটা ব্যাপার ছিল। মুহাম্মদ ঘুরি যখন আক্রমণ করেছেন সে সময়টা ভারতীয়রা অনেক ক্ষেত্রেই উন্নতি সাধন করতে পেরেছিল এবং পূর্ববর্তী মুসলিম শাসকদের অভিযানের প্রকৃতি থেকে তারা কিছুটা শিক্ষাও লাভ করেছিল। সুতরাং এই বিষয়টি স্থান কাল এর উপরেই ছেড়ে দেওয়া অধিকতর শ্রেয়। ইতিহাসে কার অবস্থান কীরকম? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুলতান মাহমুদের কথা বললে কিন্তু সবাই এক বাক্যে স্মরণ করবে যে কোথাও না কখনো তারা সুলতান মাহমুদের নাম শুনেছেন। এই দিক থেকে ইতিহাস কিন্তু সুলতান মাহমুদকে অপেক্ষাকৃত উঁচু স্থানে তুলে ধরেছে। মুহাম্মদ ঘুরিকে একমাত্র যারা ইতিহাস পড়ে তাদের কাছেই তিনি পরিচিত। সুতরাং ইতিহাসে সুলতান মাহমুদের অবস্থানটা প্রসিদ্ধ। মুহাম্মদ ঘুরি যতই সমরবিদ বা রাজনীতিবিদ হোক না কেন, এই কথা বললে অত্যুক্তি হবে না যে ইতিহাসে সুলতান মাহমুদের প্রসিদ্ধি মুহাম্মদ ঘুরি অপেক্ষা বহুগুণ বেশি। কেননা সুলতান মাহমুদ 17 বার ভারত অভিযান করে যুদ্ধক্ষেত্রে কখনো পরাজয় বরণ করেন নাই। অপরদিকে গুজরাট এবং তরাইনে কিন্তু তিনি পৃথ্বীরাজ ঘুরির নিকট পরাজয় স্বীকার করেছিলেন। এদিক থেকে মুহাম্মদ ঘুরি কিছুটা পিছিয়ে আছেন। সুতরাং সব দিক থেকে বিচার করতে গেলে সুলতান মাহমুদ ভারত অভিযানে অপরাজেয়। এখন দেখা যাক শিল্প সাহিত্যে কার কীরকম অবস্থান। সুলতান মাহমুদ সারা জীবন যুদ্ধবিগ্রহ লিপ্ত থাকলেও শিল্প সাহিত্য চর্চার দিকে কিন্তু বিশেষ মনোযোগ দিয়েছিলেন। শিল্প সাহিত্যে প্রভৃতি পৃষ্ঠপোষকতার দ্বারা তিনি সুনাম অর্জন করে গিয়েছেন। কিন্তু মুহাম্মদ ঘুরি অনুরূপ গুণের অভাব ছিল। এটা আমরা তাদের দুজনের অবদান দেখলেই বুঝতে পারব। সুলতান মাহমুদ সারা জীবন ধন সম্পদ আরোহণ করেছেন এবং সম্পূর্ণটাই তিনি তার গজনি রাজ্যকে সুন্দর করে সাজানো এবং শিল্প সাহিত্যের দিক থেকে একটি উন্নততর অবস্থানে নিয়ে যাওয়ার জন্য ব্যয় করেছেন। সুতরাং একথা বলা যায় যে ভারতে মুসলিম এই শাসনের ইতিহাসে মুহাম্মদ ঘুরির অবদান অনেক বেশি, কিন্তু শিল্প সাহিত্যের কথা বিবেচনা করলে সুলতান মাহমুদ অনেক গুণ এগিয়ে থাকবেন। কেননা তার অভিযানের মূল উদ্দেশ্যই ছিল
ভারতে ধন সম্পদ লুণ্ঠন করে গজনী রাজ্যকে সমৃদ্ধ করা। কিন্তু ভারতে স্থায়ী মুসলিম শাসন স্থাপন তার কল্পনাতে ছিল না। তিনি শুধুমাত্র পাঞ্জাব অধিকারে রেখেছিলেন এই উদ্দেশ্যে যে ভারতে বারবার আক্রমণে যেন কোনো বাধার সৃষ্টি না হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুজনের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করলাম, কিন্তু একথা অনস্বীকার্য যে যদি সময়ের ব্যাপ্তি এবং দুজনের উদ্দেশ্যের কথা চিন্তা করি তাহলে দেখব দুজন তাদের উদ্দেশ্যের ক্ষেত্রে সফল। সুলতান মাহমুদ প্রতিবারই চেয়েছিলেন ভারত থেকে ধন সম্পদ এনে গজনী রাজ্যকে সমৃদ্ধ করা, এবং এক্ষেত্রে তিনি সফল হয়েছিলেন। অন্যদিকে মোহাম্মদ ঘুরি চেয়েছিলেন ভারতে একটি স্থায়ী মুসলিম রাজ্য প্রতিষ্ঠা করা, এবং এই ক্ষেত্রে তিনি সফল হয়েছিলেন। সুতরাং দুজনেই তাদের উদ্দেশ্যের দিক থেকে সফল হয়েছিলেন। সুতরাং আমরা দুজন শাসককেই ইতিহাসে অন্যতম সফল সেনানায়ক হিসেবে এবং শাসক হিসেবে দেখতে পাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি কথা এখানে বলে রাখা প্রয়োজন, ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠায় কার অবদান কতটুকু। এক্ষেত্রে আমরা 712 সালের ঘটনাকে অন্তর্ভুক্ত করতে পারি, কেননা মুহাম্মদ বিন কাসিমের মাধ্যমেই কিন্তু ভারতে মুসলিম অভিযানের সূচনা হয়, এবং এই যে ভারতে অভিযান পরিচালনা করে মুসলিমদের একটি নতুন অঞ্চল জয় করে সেখানে রাজ্য বিস্তার করা সম্ভব, এর দ্বার কিন্তু তিনি উন্মোচন করে দিয়ে যান, এবং তার পরবর্তীতে যারা আক্রমণ করেছিল তাদের জন্য একটি সবুজ সংকেত রেখে গিয়েছিলেন, একটি পথ তিনি বাতলে দিয়েছিলেন। সুতরাং এই পথ ধরেই পরবর্তীতে সুলতান মাহমুদ আক্রমণ করেছিলেন, এবং সংখ্যাটা অনেক 17। আর সুলতান মাহমুদ যে প্রতিবার সফল হয়েছিলেন এই থেকে মোহাম্মদ ঘুরি পরবর্তীতে অনুপ্রাণিত হয়েছিলেন, এবং তিনিও ভারত অভিযান করে সফল হয়েছিলেন। সুতরাং ইতিহাসের সময়ের ব্যাপ্তিতে আমরা প্রত্যেকেই সফল, এবং ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠায় প্রত্যেকের অবদানকে স্বীকার করতে হবে। তবে স্থায়ী শাসন প্রতিষ্ঠায় মোহাম্মদ ঘুরির অবদান সর্বাপেক্ষা বেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পেলাম যে 3 জন মুসলিম শাসক তারা ভারত অভিযান পরিচালনা করেছিলেন, এবং প্রত্যেকের অভিযানই গুরুত্বপূর্ণ এজন্য যে তারা পথ দেখিয়ে গিয়েছিলেন, এবং সেই দেখানো পথেই মোহাম্মদ ঘুরি হেঁটেছেন এবং তিনি সফল হয়েছেন। সুতরাং ইতিহাসে কারো অবদান ছোট করে দেখার কোনো অবকাশ নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই অধ্যায়ের এখানেই সমাপ্তি হবে। আমরা পরবর্তী ক্লাসগুলোতে ভারতে মামলুক বংশের সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো।